আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ৬ মাস আগে গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর গত বুধবার রাতে বিক্ষুব্ধ জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি ৩২-এ আগুন ধরিয়ে দেয়। শুধু ধানমন্ডি ৩২-ই নয়, বিক্ষোভকারীরা শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের বাড়িগুলোতেও আগুন দেয়। সেদিন রাতে শেখ হাসিনা ভারত থেকে অনলাইনে একটি বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার প্রতিক্রিয়ায় এসব ঘটনা সংঘটিত হয়। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা হোয়াই আ বাংলাদেশ মব বার্ন ডাউন হোম অফ ইন্ডিপেন্ডেন্স আইকন মুজিবুর রহমান শিরোনামে একটি কলাম প্রকাশ করে। সেই কলামের আলোকে বিস্তারিত তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন শেখ মুজিব পাকিস্তান কারাগারে বন্দী ছিলেন। এরপরও তাকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের মূল নেতা হিসেবে দাবি করে আওয়ামী লীগ। পরবর্তীতে পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করলে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি ও পরবর্তীতে প্রধানমন্ত্রী হন। ২৪শে জানুয়ারি ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামক একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, যার আওতায় বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করা হয়। ৪টি বাদে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয় এবং সামরিক বাহিনী, পুলিশ, বিচারক ও সরকারি কর্মকর্তাদের দলীয় সদস্য হতে বাধ্য করা হয়। এরই জেরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিব ও তার পরিবারের প্রায় সকল সদস্যকে ধানমন্ডি ৩২-এর বাড়িতে হত্যা করা হয়। সে সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জার্মানিতে থাকায় বেঁচে যান। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে এসে শেখ হাসিনা ধানমন্ডি ৩২-এর বাড়িটিকে সংগ্রহশালা ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে রূপান্তর করেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই ভবনটিকে জাদুঘর হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু বিগত ১৫.৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রেক্ষিতে ৩২-এর এই বাড়িটিকে সকল আচারাদির কেন্দ্রে পরিণত করার কারণে জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীরা সহ বাংলাদেশের জনগণের বড় একটি অংশ শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২-এর বাড়িকে এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিকে স্বৈরশাসন, দুর্নীতি এবং বিরোধী কণ্ঠের দমনের প্রতীক হিসেবে দেখে। শেখ হাসিনার পতনের পর থেকে সামাজিক মাধ্যমে ধানমন্ডি ৩২-এর বাড়ি ভেঙে ফেলার দাবি জোরালো হচ্ছিল। সর্বশেষ গত মঙ্গলবার যখন বিবিসি বাংলা প্রতিবেদন প্রকাশ করে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে ভার্চুয়াল ভাষণ দেবেন, তখনই অভ্যুত্থানকারীরা প্রতিবাদে ফেটে পড়ে। হাজার হাজার ছাত্রকে হত্যাকারী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয় এবং সেখান থেকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয় তারা ভারতকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে অভিযুক্ত করে। বুধবার সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২-এর পুলিশ ব্যারিকেডের সামনে জড়ো হয়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল পুলিশকে সহায়তা করতে উপস্থিত হয়, কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর তারা সেখান থেকে সরে যায়। এদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও টেলিগ্রামে সরাসরি ভাষণ দিতে গিয়ে শেখ হাসিনা অভিযোগ করেন যে অন্তর্বর্তীকালীন সরকার বেআইনিভাবে ক্ষমতা দখল করেছে এবং তিনি এই সরকারের বিরুদ্ধে এবং অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিক্ষোভকারীরা শেখ হাসিনার ভাষণকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন এবং তারা লাঠি, হাতুড়ি, শাবল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ফ্যাসিবাদের আতুরঘর নামে পরিচিত ৩২-এর বাড়িতে আক্রমণ করেন এবং তাতে অগ্নিসংযোগও করেন। কিছুক্ষণ পর সেখানে ক্রেন এবং এক্সকাভেটর নিয়ে আসা হয় এবং সেগুলো ব্যবহার করে বাড়িটি ধ্বংস করার প্রক্রিয়াও শুরু হয়ে যায়। যখনই এক্সকাভেটর বাড়িটি ধ্বংস করার কাজ শুরু করে, সাথে সাথে হাজার হাজার বিক্ষোভকারী উল্লাসে ফেটে পড়ে। তারা একসময় কিছু স্লোগান দিতেও থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ফ্যাসিবাদী দুর্গ ধ্বংস করো, ভেঙে ফেলো, গুড়িয়ে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদের বঙ্গে হিন্দুত্বের স্থান নেই। এই আবু সাইদ ছিলেন একজন হাসিনা বিরোধী বিক্ষোভকারী, যাকে গত জুলাইয়ে নিরাপত্তা বাহিনীর সহিংস দমন পীড়নে হত্যা করা হয়েছিল। কিন্তু আবু সাইদের হত্যাকাণ্ডকে সাজানো এবং প্রচারিত ভিডিওকে এআই নির্মিত বলে অভিযোগ করেন হাসিনা, যা বিক্ষোভকারীদের আরও উত্তেজিত করে তোলে। বিক্ষোভকারীরা আল জাজিরার প্রতিবেদককে জানান, এই বাড়িটি ফ্যাসিবাদের শাসনের প্রতীক।
এবং ফ্যাসিবাদী হাসিনা তার নির্বাসন থেকে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন টিকে থাকতে দেব না। প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী বুধবার রাত থেকে বাংলাদেশের অন্তত ১৯টি অন্যান্য শহরে একই ধরনের ঘটনা ঘটেছে। কুমিল্লা এবং টাঙ্গাইল জেলার আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দেওয়া হয়। খুলনা, নোয়াখালী এবং কুষ্টিয়া জেলায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একাধিক নেতার বাসভবনও একইভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। সিলেট এবং রংপুর অঞ্চলের বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের মুরাল ধ্বংস করা হয়। তবে বিক্ষোভকারীদের এসব তৎপরতা ছিল রক্তপাতহীন, কেননা এখন পর্যন্ত এসব ঘটনার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরের দিন একটি মিডিয়া বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়েছে, তবে এটাকে জনতার ক্ষোভ হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, ভারতে অবস্থান করেও হাসিনার উস্কানিমূলক ভাষণ এবং জুলাই মাসে গণহত্যার প্রতিক্রিয়ায় এসব ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার হাসিনাকে বীর শহীদদের অবমাননা এবং অস্থিতিশীলতাকে উস্কে দেওয়ার জন্য অভিযুক্তও করেছে। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার কথাবার্তা জুলাই মাসের হত্যাকাণ্ডের ক্ষত পুনরায় জাগিয়ে তুলেছে, যার প্রতিক্রিয়ায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে লক্ষ্য করা গেছে। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারতকেও অনুরোধ জানানো হয় যেন তারা বাংলাদেশের অস্থিতিশীলতার জন্য তার ভূখণ্ড ব্যবহার করতে না দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে এবং উস্কানির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মেও বিবৃতি জানানো হয়। কেবল বিবৃতি দিয়েই অন্তর্বর্তী সরকার ক্ষান্ত হয়নি। বাংলাদেশে কর্মরত ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে তার দৃষ্টি আকর্ষণও করা হয়েছে। বাংলাদেশ ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ভুয়া ও বানানো মন্তব্য করা থেকে বিরত রাখার জন্য অনুরোধ জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে একটি প্রতিবাদ বিবৃতিও প্রদান করেছে, যেখানে হাসিনার মন্তব্য নিয়ে গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করা হয় এবং এই বিষয়ে তাদের ফেসবুক পৃষ্ঠায় একটি বিবৃতি প্রকাশ করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অনুরোধ করেছে যেন পরস্পরের সম্মান ও বোঝাপড়ার মনোভাব নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, যাতে শেখ হাসিনা ভবিষ্যতে ভারত অবস্থানকালীন সময়ে এমন উস্কানিমূলক মন্তব্য না দিতে পারেন। ধানমন্ডি ৩২ ভবন ভাঙার ঘটনার প্রতিক্রিয়ায় একটি ফেসবুক স্ট্যাটাসে জামাতের আমির এই ঘটনার নেপথ্যে শেখ হাসিনার উস্কানিকেই দায়ী করেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতা হাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, আমরা বিশ্বাস করি কিছু মানুষ এই অস্থিতিশীলতা সৃষ্টি করেছে যেন আগামী দিনে গণতন্ত্রের পথ বন্ধ করা যায়। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কোনো নেপথ্য ভূমিকা রয়েছে কিনা তা আমাদের তদন্ত করা উচিত। একসময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল আওয়ামী লীগ, কিন্তু এই দলটির বিরুদ্ধে জনমনে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ মুজিবের বাড়ি ভাঙচুর আওয়ামী লীগের ঐতিহ্য ও বয়ানকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করার বহিঃপ্রকাশ। রাজনৈতিক বিশ্লেষক এবং জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি আল জাজিরাকে বলেন, এই বাড়িটি আওয়ামী লীগ শাসনের পতনের পরপরই পুরোপুরি ধ্বংস হওয়ার কথা ছিল, কিন্তু তখন কেবল আংশিক ভাঙচুরি করা হয় এবং এরপরও এটি বেশিরভাগ অক্ষত ছিল। এখন যখন শেখ হাসিনা বিক্ষোভকে অস্বীকার করছেন এবং গণহত্যার জন্য কোনো অনুশোচনা না দেখিয়ে তার সমর্থকদের উস্কানি দিচ্ছেন, তখন জনগণ প্রতিক্রিয়া জানিয়ে ভবনটির যতটুকু অবশিষ্ট ছিল তাও শেষ করে দিয়েছে। রেজাউল করিম রনি আল জাজিরাকে বলেন, এরপরও কিছু মানুষ আছেন যারা এই ভবন ভাঙার সমালোচনা করছেন, তবে তাদের বুঝতে হবে যে বাংলাদেশে ফ্যাসিবাদ শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের মাধ্যমে এবং হাসিনার শাসনে ফ্যাসিবাদের শিখরে পৌঁছেছিল। আওয়ামী লীগের গোষ্ঠী ভিত্তিক শক্তির রাজনীতি আর চলবে না, যেমনটা জুলাই মাসে বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে দেখেছি। রনি বলেন যে তিনি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, এমনকি তারা যদি নেতৃত্ব পরিবর্তন করে তারপরও তারা সহসাই বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না। বিক্ষোভকারীরা ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযুক্ত করেছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এটি বাংলাদেশের মানুষের ভেতর ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাবের ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ককে প্রভাবিত করতে পারে। শেখ হাসিনার ভারতে আশ্রয় লাভ এবং তার ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিষয়টি সামনে দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বেশি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। যদি ভারতের বিরুদ্ধে আবারও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ ওঠে, তাহলে ভারতীয় এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জনগণকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একাট্টা করার দিকে নিয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।